আহ, এই যে রেকর্ডে শুরু হয়েছে। হুম। আচ্ছা, সঞ্জিতা আসছিস? আপু খাওয়ানো আসি। শুরু। ওকে, ঠিক আছে। আচ্ছা। হুম, তোদের- হুম, আচ্ছা তাহলে শুরু করি, হ্যাঁ। এখানের মধ্যে হচ্ছে আমরা ওদিন পড়ছিলাম আপনার ভিউ পয়েন্টের, আমরা ইয়া দিয়ে শুরু করছিলাম। কি বলে, রিটেন যেটা বই, আপনাদের কাছে যার যেটাই আছে নতুন পুরাতন ওটা কোনো বিষয় না, শুরু করবেন। নতুন যারা, তারা নতুন বইয়ে অনেক ধরনের ইনফরমেশন আছে। ইন দা মিন টাইম আসলে পড়তে মানে বিষয়টা কি, বিষয়টা তো স্পুন ফিডিং না, পড়তে পড়তে আপনি বুঝে যাবেন যে কোনটা পড়তে হবে একদম, কোনটা পড়তে হবে না। তো নতুন বই যেহেতু আমার পক্ষে আসলে এখন দেখাটা সম্ভব হচ্ছে না, আমি আমার কাছে যতটুকু আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আসো হচ্ছে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন নিউমোনিয়াতে দেখেন, এইটা পরের পেজে যে ছিল, হ্যাঁ আমার কাছে পুরানটা আছে, ওখানে দেখুন অ্যাসপিরেশনের মধ্যে একটা কোয়েশ্চেন আছে মর্গান থেকে। হ্যাঁ, আচ্ছা ওই দিন মনে হয় ওটা কোয়েশ্চেন দিতে ভুলে গেছে, আপনি একটু ভুলে গেলে প্লিজ আমাকে একটু মনে করাই দিয়েন যে ভুলে গেছো বা সামথিং। হ্যাঁ, অনেক সময় মানে শেষে আমি ভুলে যাই যে এটা দেওয়া দরকার ছিল, যতটুকু সম্ভব চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে দেখেন অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনিয়ার মধ্যে জাস্ট মাথায় গেঁথে নেন জিনিসটা কতটুকু অ্যাসপিরেট হচ্ছে। বোল্ড করে লেখা আছে 25 ml অ্যাসপিরেট হচ্ছে, যেটা আমরা যদি বডি ওয়েট হিসাব করি সেটা হচ্ছে মোর দেন 4 ml পার কেজি বডি ওয়েট, এবং পিএইচ হতে হবে 2.5 বা আরো কম, মানে যত বেশি অ্যাসিডিক হবে তত তার ভলিউম কম রাখবে। এখন এখানে দেখেন প্যাথোফিজিওলজি বা মেকানিজম অফ অ্যাসপিরেশনে এত কিছু পড়ার দরকার নাই, আমি জিনিসটা একটু বলি, আপনারা জাস্ট পয়েন্টগুলো আন্ডারলাইন করেন এবং শুনেন। সেটা হচ্ছে যে, সাইকেল পেজ, এটা কি ভিউ পয়েন্ট থেকে বলতেছো? হ্যাঁ আপু, ভিউ পয়েন্ট থেকে বলতেছি। পেজটা বলো না, আমি তো ওদিন ছিলাম না, বলতে পারি না। এটা আপনার কি নতুনটা না পুরানটা? পুরানটা পুরানটা। ওটা হচ্ছে 333। 333 না? হ্যাঁ, কারণ আমি ধরে সারতেছি না। হ্যাঁ, পাইছি হ্যাঁ। অ্যাসপিরেশন। আচ্ছা, এখান থেকে দেখেন প্যাথোফিজিওলজি বা মেকানিজম। মেকানিজমের মধ্যে মানে পুরাটা পড়তে হবে না, যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে যখন অ্যাসপিরেশন হয় তখন জিনিসটা কি হয়, যে এই বমি টমি গুলা কি হয় আমাদের এই মানে অ্যালভিওলি গুলোতে ঢুকে যাবে, ঢুকে সেটাকে ব্লক করে দিবে। এইটা একটা করে, যেটা হয় কিনা যেটাকে আমরা বলতেছি অবস্ট্রাকশন, মানে বি নাম্বার পয়েন্টটা। আর যেটা হচ্ছে যে অ্যাসপিরেশনের যে কন্টেন্ট, এটা যত বেশি অ্যাসিডিক হবে সে জায়গাটা তত বেশি পুড়ায় ফেলবে। ওকে, এখন তাহলে প্রথমত কি বলতেছে এখানে, আপনার পয়েন্ট দিছে এ আর বি করে, তাহলে এ নাম্বার পয়েন্ট ওরা বলতেছে কন্টেন্টটা কেমন হবে, যে অ্যাসিডিক কন্টেন্ট যখন হচ্ছে তখন এটা কি করে আন্ডারলাইন করেন যে ডিস্ট্রাকশন অফ দ্য সারফেক্টেন্ট প্রডিউসিং সেল এবং ড্যামেজ টু দ্য ক্যাপিলারি পালমোনারি ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। তাহলে এই যে কন্টেন্টটা সেটা তার আমাদের যে সারফেক্টেন্ট প্রডিউসিং সেল, এই সেলগুলোকে সরাসরি ডিস্ট্রাকশন করবে এবং সেলের সঙ্গে কি থাকবে, ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল গুলো ড্যামেজ হয়ে যাবে। অ্যাজ আ রেজাল্ট আমাদের অ্যাটিল্যাক্টেসিস হচ্ছে, অ্যাটিল্যাক্টেসিসের মধ্যে একটা গোল্লা মারেন, অ্যাটিল্যাক্টেসিস হচ্ছে, এবং কি হচ্ছে এখানে লিকেজ অফ ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, মানে ফ্লুইড লিক হয়ে যেটা কি হয় ইন দ্য রেজাল্ট হচ্ছে পালমোনারি ইডিমা। তাহলে অ্যাটিলেক্টিসিস একটা গোল্লা দেন আর পালমোনারি ইডিমাতে একটা গোল্লা দেন। আচ্ছা, এরপর দেখেন যেটা বলতেছিলাম যে অ্যাসপিরেশন যখন হয় তখন সে কি করে অবস্ট্রাকশন করবে। অবস্ট্রাকশন করার কারণে আমার যখন একটা নিয়ার অ্যালভিওলি যখন বন্ধ হয়ে যাবে তখন দূরের অ্যালভিওলি গুলো তো আলটিমেটলি বাতাস পাবে না, তার কারণে আমার কি হবে, কোলাপস হবে, অ্যাটিলেক্টেসিস হবে, শেষ। এখন এখানে দেখেন সি নাম্বার পয়েন্টে নিউমোনাইটিস অকার্স উইদিন ফিউ আওয়ার অফ অ্যাসপিরেশন, এত কিছু পড়ার দরকার নাই। ওগুলোকে ইন জেনারেল দেখেন ডিক্রিজ এফআরসি ডিক্রিজ লাং কমপ্লায়েন্স, তাহলে এই দুটাকে একসাথে একটা গোল্লা দেন যে আলটিমেট রেজাল্ট হিসেবে আমার এফআরসি কমে যাচ্ছে, লাং কমপ্লায়েন্স কমে যাচ্ছে। এবং নিচের তিনটা বুলেট দেখেন, ওটাতে লেখেন ক্লিনিক্যাল ফিচার, যে সিভিয়ার হাইপক্সিমিয়া, কেমিক্যাল নিউমোনাইটিস, ইনফেকশন, ট্যাকিপনিয়া, হুইজ, ক্রিপিটেশন, ব্রঙ্কোস্পাজম। মানে আপনি বেসিকলি চিন্তা করতেছেন বন্ধ হলে দুটা কাজ হয়, একটা হচ্ছে সে ব্লকেজ হয়ে যাচ্ছে, ব্লকেজ যখন হয়ে যাবে তখন দূরের গুলো অ্যাটিল্যাক্টেসিস হয়ে যাবে। আরেকটা হচ্ছে যে কন্টেন্ট দিয়ে ব্লক হচ্ছে সেই কন্টেন্টের কারণে আমার ওখানে সারফেক্টেন্ট প্রডিউসিং সেলগুলা ধ্বংস হচ্ছে এবং আমার যে পালমোনারি এন্ডোথেলিয়ামের যে ব্লাড ভেসেল সেগুলো ডিস্ট্রাকশন হচ্ছে। অ্যাট আ রেজাল্ট
এখানেও অ্যাটিলেকটেসিস হবে এবং হচ্ছে আমার পালমোনারি ইডিমা হবে। তাহলে মেইন রেজাল্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোলাপস, অ্যাটিলেকটেসিস, পালমোনারি ইডিমা। আর তাহলে ক্লিনিক্যাল যদি আপনার কাছে চায় তাহলে ক্লিনিক্যাল ফিচার কি, আপনি এখান থেকে তখন এগুলো লিখে দিবেন যে ট্যাকিপনিয়া, হুইজ, ক্রিপিটেশন, ব্রঙ্কোস্পাজম, সিভিয়ার হাইপোক্সিমিয়া, কেমিক্যাল নিউমোনাইটিস, এইসব। আর এক্সট্রাতে কি পাবেন এটা একটু পয়েন্ট করেন। তাহলে এক্সট্রার একটা পয়েন্ট হচ্ছে ইরেগুলার ফ্লাফি ডেনসিটিস, মেইনলি হচ্ছে সুপিরিয়র সেগমেন্ট অফ দ্য রাইট লোয়ার লোব। এরপর আসেন ভিউ পয়েন্টের, আমি এইটা অ্যাসপিরেশন নিউমোনিয়ার নিচে দিয়ে দেখেন যে কি ধরনের আসলে ড্যামেজটা হয়। একদম নিচে ওখানে লেখা ছিল যে ইনজুরি ফ্রম দ্য রিগার্জিটেশন অর অ্যাসপিরেশন তিনটা মেকানিজমে কাজ করবে। একটা হচ্ছে কেমিক্যাল নিউমোনাইটিস, একটা হচ্ছে মেকানিক্যাল অবস্ট্রাকশন, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন। তাহলে আমরা কেমিক্যাল নিউমোনাইটিস হচ্ছে তার ম্যাটেরিয়াল দিয়ে, অবস্ট্রাকশন কন্টেন্ট দিয়ে, আর পরবর্তীতে গিয়ে সেটা যেটা যদি দীর্ঘ সময় থাকে তাহলে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন। আচ্ছা, এবার এখানে ডিডি অফ অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন ডিডির মধ্যে লেখেন, তো দেখেন কি কি আছে ওখানে, অনেকগুলো লিখছে, আপনি শুধু দুইটা লিখবেন, এআরডিএস, পালমোনারি ইডিমা। আরেকটা জিনিস লিখেন সেটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম, এন্ডোব্রঙ্কিয়াল ইন্টুবেশন এন্ড ফরেন বডি ইন এয়ারওয়ে। তাহলে আপনার এখানে ডিডি অনেকগুলা লিখছে, এই এতগুলোর মধ্যে শুধু দুইটা মেইনলি আসবে, দুইটা এআরডিএস, পালমোনারি ইডিমা। আরো আসবে, যেহেতু আমরা ওটিতে কাজ করি, আমাদের ওটি সব ইনস্ট্যান্ট, তাহলে আমরা চিন্তা করবো হচ্ছে ব্রঙ্কি হতে পারে, ব্রঙ্কোস্পাজম হতে পারে, এন্ডোব্রঙ্কিয়াল ইন্টুবেশন হতে পারে, আর হচ্ছে ফরেন বডি ইন দা এয়ারওয়ে। আচ্ছা, এরপর দেখেন অ্যাসপিরেশন কিন্তু একটা আমাদের কি বলে আপনার, আমাদের যে কম ওই যে 27 নম্বর যে চ্যাপ্টারটা, ওখানে কিন্তু অ্যাসপিরেশনের ম্যানেজমেন্ট আছে। তাহলে অ্যাসপিরেশনের সেই ম্যানেজমেন্টটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে স্মিথের 583 নাম্বার পেজ, 583 নাম্বার পেজ। আমি যেগুলো করছিলাম, আমি হচ্ছে একটা ফটোকপি বই, এখানে আপনার ছবি আসলে বুঝবেন না, মানে ফটোকপি বইগুলো থেকে আমি হচ্ছে পেজ এরকম করে, দেখা যাচ্ছে না কেন, পেজ হচ্ছে এরকম করে জোড়া লাগাইছিলাম। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না এরকম, মানে মেইনলি যেটাই হোক আপনারা লিখে রাখেন যে স্মিথের 583 নাম্বার পেজ, যদি পসিবল হয় স্মিথটাও একটু খুলেন। সানচিদা, আপা, স্মিথটা একটু খুলেন, আপনাদের উপকারী হবে। নিছেন? আপু খুলতেছি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক ওটাই, অসুবিধা নেই। খুললে আমাকে বলেন। হয়েছে? হ্যাঁ, পাইছি। দেখেন পাঁচশো শুনছি। তিরাশি নাম্বার পেজ, পাইছেন? হুম হুম। হুম, সঞ্চিতা পাইছস? আপু পাইছি। ওকে, শুরু করি। এটা যেটা হচ্ছে তোমরা যখন পড়বা অ্যাসপিরেশন, তার পাশে দিয়ে অবশ্যই একটা মানে লিখে রাখবা যে ভিউ পয়েন্ট, সরি কি বলে, স্মিথ 583 নাম্বার পেজ। এটা এখন লিখে রাখো, পরবর্তীতে
তুমি ওই পেজটা জোড়া দিবা অথবা হচ্ছে লিখবা, যেটা তোমরা করতে পারো। উম, অথবা বইয়ের মায়া না থাকলে বই কাটটা ফেলতে পারো, আর যদি মায়া বেশি থাকে তাহলে একটা ফটোকপি বই কিনে সেটাও জোড়া দিতে পারো, ডিপেন্ডস যেভাবে কমফোর্টেবল। অথবা লেখাও থাকতে পারে, দেখা যাবে ভিউ পয়েন্টে। এখানে দেখেন এই এইখান থেকে প্রথম কথা যে একটা পেশেন্টের যখন অ্যাসপিরেশন হবে, আপনি যে কোনো পেশেন্টের আইডেন্টিফিকেশন কেমনে হবে? একটা হচ্ছে ট্রাকের লিখাই আছে ট্রাকের ইন্টুবেশন, একটা হচ্ছে পোস্ট অপারেটিভ। তাহলে ট্রাকের আপনি যখন ইন্টুবেট করার সময় অথবা ইন্টুবেট করা আছে তাকে দেখতে পাইলেন, এবং তার হচ্ছে ইন্ট্রা অপারেটিভ কি, ইন্ট্রা অপারেটিভ হচ্ছে পেশেন্ট হচ্ছে চিহ্ন, মানে তিনটা ক্ষেত্র, একটা হচ্ছে ট্রাকের ইন্টুবেশন, একটা হচ্ছে ইন্ট্রা অপারেটিভ, একটা হচ্ছে পোস্ট অপারেটিভ। ইমিডিয়েট অ্যাকশন দেখেন, এই মানে রিগার্জিটেশন বা অ্যাসপিরেশনের ম্যানেজমেন্টটা অন্যান্য যে ম্যানেজমেন্ট গুলো আছে এগুলো থেকে কিন্তু একদম আলাদা। এই কারণে আপনি কি করবেন, শুরুতে হচ্ছে তাহলে শুরুতে আপনার কি কি কাজ আপনি দেখেন, নর্মালি আপনি কিন্তু এগুলো করেন, সেটা কি সার্জারি বন্ধ করলেন, হেড ডাউন করবেন, হেড ডাউন করে যদি পেশেন্টের কোনো এলএমএ থাকে সেটা আপনি সরাই দিবেন, সাকশন দিবেন এবং অ্যাসপিরেশন না হওয়ার জন্য গলায় চাপ দিবেন। আর হচ্ছে এরপরে যদি পেশেন্টের ট্রাকে ইন্টুবেট করা না থাকে তাহলে ইন্টুবেট করে দিবেন, এবং ট্রাকিয়ার ভিতর দিয়ে মানে ট্রাকিয়াল টিউব দিয়ে আপনি সাকশনিং দিবেন এবং 100% অক্সিজেন দিবেন। এটা খোলানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে পাশে লিখে রাখেন নো স্টেরয়েড নো অ্যান্টিবায়োটিক। এটা নিয়ে খুব কনফিউজ হয় যে আমরা যখন একটা অ্যাসপিরেশন হয় দেখা যায় আমরা এটা ম্যানেজ করতে গিয়ে আমরা স্টেরয়েড মানে কর্সন দাও, অ্যান্টিবায়োটিক দাও। তো এটা হচ্ছে একটা কোয়েশ্চেন হতে পারে যে এখানে কি আমি স্টেরয়েডের কোনো রোল আছে কিনা, এখানে কোনো অ্যান্টিবায়োটিকের রোল আছে কিনা, না এখানে অ্যান্টিবায়োটিক বা কর্সনের কোনো রোল নাই। তো পাশে লিখে রাখেন নো স্টেরয়েড নো অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এরপরে যেগুলো আছে তারপরে ভমিটিং কন্টিনিউ করতে থাকলে বাকি কাজ কি কি করবেন? সেকেন্ডারি ম্যানেজমেন্ট। সেকেন্ডারি ম্যানেজমেন্ট, আচ্ছা আপনারা কি চান আমি একটু ডিটেলে বলি নাকি আমি স্কিপ করে যাব, যেহেতু এগুলো মোটামুটি লেখাই আছে? এটা মনে হয় ডিটেলে বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে। বাকিটা তাহলে দেখো। হ্যাঁ, এখানে মোটামুটি আপনাদের ওই যে সেকেন্ডারি অ্যাকশনেও সেম ম্যানুভার গুলো থাকবে, জাস্ট এখানে আপনি লিখে আসবেন যে এখানে যে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক অথবা স্টেরয়েড থেরাপি ইজ নট রিকোয়ার্ড জিনিসটা সরি, জিনিসটা লেখা আছে, তারপরেও এটা আমরা পাশে লিখতে বললাম এই কারণে যে আমরা কিন্তু ইন প্র্যাকটিস আমরা দিয়ে দিই, এই প্র্যাকটিসটা যাতে আমরা না লিখি যাতে চোখে সহজে পড়ে। এরপর দেখেন পাশে লেখা আছে যে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি, ওই যে আমরা 4টা ডিফারেন্সিয়াল পড়ে আসছি যে ARDS, ওইগুলোই কিন্তু এখানে লেখা আছে, ওই 5টাই এখানে লেখা আছে গেল। আর হচ্ছে রিস্ক ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টরের এতক্ষণ কাশি ছিল না, হঠাৎ করে কাশি শুরু হয়েছে। রিস্ক ফ্যাক্টরের পাশে আপনি লিখেন কজেস, মানে একটা অ্যাসপিরেশনের কজ কি আর রিস্ক ফ্যাক্টর কি, বোথ আর সেম। যদি কখনো আসে হোয়াট আর দ্য কজেস বা রিস্ক ফ্যাক্টর অফ অ্যাসপিরেশন, তখন আপনি সেম জিনিস লিখবেন। তো এইখানে যে পয়েন্টগুলো আছে সব পয়েন্ট তো আর পড়ার দরকার নেই, আপনার কাছে যতটুকু প্যালাটেবল মনে হয় আপনি ততটুকুই পড়বেন, 5-6টার বেশি পড়ার কোনো দরকার নাই। এর মধ্যে ফুল স্টমাক, প্রেগনেন্সি, তারপর হচ্ছে টনসিলার হেমোরেজ, তারপর ওই ফেস মাস্ক ভেন্টিলেশন জন্য গ্যাস্ট্রিক ডিস্টেনশন, এগুলো আমরা মোটামুটি সবাই জানি, বা হেড ডাউন পজিশন। তাহলে হচ্ছে, তাহলে কি বললাম যে রিস্ক ফ্যাক্টর অথবা কজেস এগুলো হচ্ছে সেম। তাহলে আপনার ম্যানেজমেন্ট কিন্তু এখান থেকে হয়ে গেল। এবার আবার ভিউ পয়েন্টে ব্যাক করেন, ভিউ পয়েন্টে দেখেন তাহলে ম্যানেজমেন্ট অফ অ্যাসপিরেশন নিউমোনিয়া, এটা কিন্তু আমাদের আর লাগতেছে না, এখান থেকে আপনি এভাবে পড়বেন না, আপনি স্মিথের ম্যানেজমেন্টটা পড়বেন। যেটা এখান থেকে পড়া লাগবে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট অ্যাসপিরেশন নিউমোনিয়া। তাহলে স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট অ্যাসপিরেশন নিউমোনিয়া, দেখেন আপনার আমাদের এখানে ফেজ বিতে বা ফাইনালে অনেক পড়া, আপনি সবকিছু মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করতে চেষ্টা করবেন ধরা খাবেন। আপনি জিনিসটা যতটুকু সম্ভব একটা প্যাটার্নে দাঁড় করায় ফেলবেন। অ্যাসপিরেশন নিউমোনিয়া না হওয়ার জন্য আমরা কি করি? প্রি অপারেটিভ ফাস্টিং করি। আচ্ছা, তারপরে আমরা তাকে কিছু ওষুধ দেই না পেট খালি হওয়ার জন্য, বা তাকে মেইনলি হচ্ছে প্রি অপারেটিভ ফাস্টিং, আর হচ্ছে কিছু ওষুধের নাম এখানে আছে, যেমন অ্যান্টাসিড আছে, তারপরে H2 রিসেপ্টর ব্লকার আছে, মেটোক্লোপ্রোমাইড আছে। আরেকটা হচ্ছে যে আমরা পেশেন্টকে রিজিওনাল অ্যানেস্থেসিয়াও দিতে পারি, এনাফ। আর আর বেশি মানে প্রতিটা লাইন বাই লাইন পড়া মানে পড়া যাবে না।
এরপর আসেন আরএসআই। আরএসআই তে দেখেন, আরএসআই আমরা জীবনে বহুবার পড়ছি, বহুবার ভুলছি, এবং আমাদের পরীক্ষাতেও আরএসআই আসছিল। এবং ব্যাপারটা কি হয়, পড়া জিনিস, জানা জিনিস পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছি। আরএসআই 7টা পি লিখতে গিয়ে কিন্তু ভুলে গেছি যে কোন পি জানি ছিল, মাঝখানে আমি পেঁচায় ফেলছি। আমার নিজের হয়েছে এটা। তাহলে আরএসআই এর মধ্যে আপনি ডেফিনেশনটা এখানে সুন্দর করে দেওয়া আছে শুরুতেই, যে প্রথম যে 3টা লাইন, যে আরএসআই ইন্ট্রাভেনাস ইন্ডাকশন, এখানে কিন্তু আরএসআই তে কোনো গ্যাসিয়াস আমরা দেই না, ইনহেলেশনাল টেকনিক আমরা ফলো করি না। তো ইন্ট্রাভেনাস ইন্ডাকশনের নিচে আন্ডারলাইন করেন, ইন্ট্রাভেনাস ইন্ডাকশন টেকনিক কাদেরকে করা হয়, যাদের রিস্ক অফ রিগার্জিটেশন এন্ড অ্যাসপিরেশন অফ দ্য গ্যাস্ট্রিক কন্টেন্ট, যাদের রিস্ক বেশি, এবং বাট হু আর নট প্রেডিক্টেড টু বি ডিফিকাল্ট টু ইন্টুবেট। মানে দেখেন আপনার মানে ইয়ার মধ্যে কি বলে, ডেফিনেশনের মধ্যে সব আছে। ইন্টারভেনাস ইন্ডাকশন টেকনিক আছে যাদের কিনা রিগার্জিটেশন হওয়ার সম্ভাবনা বেশি আছে, কিন্তু এমন পেশেন্ট না যাদেরকে আপনি মানে তার ডিফিকাল্ট হবে সেটা আপনি আগে থেকে ধরে রাখছেন, এমন কিন্তু না, হবে না। আচ্ছা, এখন আরএসআই এর মধ্যে দেখেন দুটা টাইপ আছে, এইম বা পারপাসের মধ্যে দেখেন দুটা, এটা হচ্ছে ক্লাসিক্যাল আরএসআই আর হচ্ছে মডিফাইড আরএসআই। এখন মডিফাইড আরএসআই তে লিখেন, মডিফাইড আরএসআই কাদের করা হয়, এটা বাচ্চাদেরকে করা হয়। ক্লাসিক্যাল যেটা করা হয় সেটা সাধারণত টিপিএস আর হচ্ছে সাকসা দিয়ে আমরা করে ফেলি। আর মডিফাইড যেটা, যেখানে আমরা ওপিয়েট দিচ্ছি, অথবা সাবসামিথামোপ্রোপের রোকোরিনিয়াম দিচ্ছি, অথবা টিপিএস এর পরিবর্তে আমরা প্রোপোফল দিচ্ছি, এইগুলোই হচ্ছে মডিফিকেশন গেল। এরপর কি কি রিকোয়ারমেন্ট আছে, এসেনশিয়াল রিকোয়ারমেন্ট। এসেনশিয়াল রিকোয়ারমেন্ট এখানে যে কয়টা পয়েন্ট বলা হয়েছে, এখানে সব কয়টা পয়েন্টই আপনার আসবে। মানে কি, যে তাকে বুঝানো, তার হচ্ছে বিশেষ করে ক্রিকয়েড ফোর্স কি কি লাগবে, ইনকিউবেশন হবে, তার অ্যানেস্থেটিস সরি অ্যাসিস্ট্যান্ট লাগবে, টিপিং ট্রলি, মানে যেসব পয়েন্ট আছে সব পয়েন্টে আপনি পড়ে যাবেন। মানে এইগুলোর আরএসআই এর পয়েন্ট গুলা মোর অর লেস এখানে হচ্ছে আমাদের যে গোল্ডেন সেফটি রুলস অফ অ্যানেস্থেশিয়া তার সাথে রিলেটেড। যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে যে সাকশন অ্যাপারাটাস, এই সাকশন অ্যাপারাটাসের জায়গায় আমরা একটু লিখে রাখতে পারি যে ফাংশনিং হাই ভলিউম সাকশন অ্যাপারাটাস। লিখতে পারলে ভালো, না লিখতে পারলেও খুব যে অসুবিধা হবে তা না। এসেনশিয়াল রুল গুলো গোল্ডেন রুলের সাথে মিলায়ে পড়বেন, তাহলে দেখবেন আপনার পড়াটা ইজি হয়ে গেছে। কারণ দুটো জিনিসই ঘুরায় মানে মোটামুটি সেম। আচ্ছা, এরপর আসেন শেলিক্স ম্যানুভার। শেলিক্স ম্যানুভারটা বললেন ফাংশনিং। ওই যে লেখা আছে দেখ, ফাংশনিং হাই ভলিউম সাকশন অ্যাপারাটাস। আচ্ছা, আচ্ছা, এরপর দেখো শ্যালিক্স ম্যানুভার। শ্যালিক্স ম্যানুভার মধ্যে কিছু কিছু দেখেন, এখানে কিছু বোল্ড হরফে জিনিস লেখা আছে, আপনি শুধু ওইগুলোতে চোখ দেন। যে আমরা শ্যালিক্স ম্যানুভারটা কোথায় করি, এটা আমরা ক্রিকয়েড রিং এ করি। কেন ক্রিকয়েড রিং এ করি, কারণ এটা একটা কমপ্লিট রিং। আচ্ছা, এরপরে হচ্ছে, এবং এইখানে যখন আমি ফোর্স দিচ্ছি তখন এটা হাইপোফ্যারিংসকে অক্লুড করতেছে, পুরোপুরি বন্ধ করে ফেলতেছে। আর ক্রিকয়েড ফোর্সটা কিভাবে দিই, বার্ব টেকনিক। তাহলে আপনার আর ব্যাকওয়ার্ড আপওয়ার্ড রাইটওয়ার্ড প্রেসার এত পড়ার না, তখন বলবেন বার্ব টেকনিকে করতেছি, ক্রিকয়েড কার্টিলেজে দিচ্ছি। এবং এটা কখন শুরু করবেন, টাইমিংটা আন্ডারলাইন করেন, ডিউরিং অ্যান্ড আফটার লস অফ কনসিয়াসনেস অ্যাট দ্য ইভ অফ লাগবে না, ডিউরিং অ্যান্ড আফটার লস অফ কনসিয়াসনেস। অনেক সময় আমরা বলি যে যখন কাজ হচ্ছে তখন বেহুশ হয়ে গেল তখন আমি ছেড়ে দিব, নো, আপনাকে ওই সময়ে এবং লস অফ কনসিয়াসনেস হওয়ার পরেও কিন্তু এটা মেনটেন করতে হবে। পরেরটা দেখেন বোল্ড হরফে লেখা, যে দিস ইজ মেনটেন আনটিল আফটার ইনটিউবেশন অ্যান্ড কাফ ইনফ্লেশন। একটু লিখে নেন যে অ্যান্ড আনটিল কনফার্মেশন অফ দ্য টিউব পজিশন। আমরা কিন্তু টিউব পজিশন কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা তার ছাড়বো না, ক্রিকয়েড ফোর্স ছাড়বো না। এখন তাহলে লিখছেন একটু যে আনটিল কনফার্মেশন অফ দ্য টিউব পজিশন। এরপর দেখেন যে এরপর শুরু হচ্ছে ফোর্স কত, শুরুতে থাকবে 10 নিউটন, আর এটা বাড়াতে বাড়াতে 30। 10 এর বেশি, 10 এর কম যদি হয়, 20 এর কম হয়, অথবা 40 এর বেশি যদি হয়, তখন কি কি হয়, ডিস্টরশন হবে, ঝামেলা হবে। এতটুকু পড়লে এনাফ, এখান থেকে লাইন বাই লাইন পড়তে হবে না। ইন্ডিকেশন কি, এই যে দেখেন আরএসআর ইন্ডিকেশন আর ওই রিগার্জিটেশন ইন্ডিকেশন, এগুলো কিন্তু একই রকম, যে ইমার্জেন্সি সময় হতে পারে, প্রেগনেন্সিতে হতে পারে, ট্রমা পেশেন্ট হতে পারে, পেশেন্ট
ফুল স্টমাক নিয়ে আসে তখন হইতে পারে। আচ্ছা, এরপরে পরের পেজে আসেন। পরের পেজে দেখেন 336 মধ্যে আমাদের এখানে ডিটেল এত কিছু পড়া নেই। সিচুয়েশন অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ ভমিটিং, এই যে সিচুয়েশন গুলো এখানে লেখা আছে, আমরা এগুলো স্মিথ থেকে রিস্ক ফ্যাক্টর গুলো পড়ছি না, ওই জিনিসই এখানে বসায় দিবেন, দুইবার পড়ার কোনো দরকার নাই। এই চারটা নেওয়া হয়েছে মর্গান থেকে। হ্যাঁ, কিন্তু দেখেন এইখানে যে পয়েন্ট গুলো আছে, আর আমরা যেটা রিগার্জিটেশনের পয়েন্ট পড়ে আসছি স্মিথ থেকে 583 নম্বর পেজ, দুটাই কিন্তু সেম। জাস্ট এখানে একটু সুন্দর করে গুছায় লিখছে, দরকার নেই এত সুন্দর করে পড়ান, ওটাই পড়বেন এই পাতা থেকে, আর তেমন কিছু লাগতেছে না। এরপর আসেন টেকনিক। তার আগে লিখে রাখেন পাশে 7P। 7P তে আসবে কি কি? প্রিপারেশন, প্রি অক্সিজেনেশন, প্রি ট্রিটমেন্ট। টেকনিক অফ আরএসআই পেজটা পাইছেন সবাই? জি আপু পাইছি। হ্যাঁ, এখানে দেখো, এখানে লিখো লিখো হচ্ছে প্রথমে 1 থেকে আপু 8 আমাদের লেখা আছে এটা। লেখা আছে, গুড না? আচ্ছা, আমি আপনাদের একটু বলি, 1 থেকে লেখা 8 আছে? পর্যন্ত মানে প্রিপারেশন। 7P লেখা আছে। 7P লেখা আছে না? এবার পাশে দেখো এই টেকনিক অফ আরএসআই লেখা হুম আছে হুম। না? ওখানে 1 থেকে 8 হ্যাঁ নাম্বার, এটাকে ফেলো প্রিপারেশনের মধ্যে। লিখছো? লিখছি। ওকে, এরপর আসো 9 নাম্বার যে পয়েন্ট, 9 নাম্বার পয়েন্ট হবে প্রি অক্সিজেনেশন। 9 নাম্বার নিচে একলা থাকবে, প্রি অক্সিজেনেশন। আচ্ছা, প্রি হুম। অক্সিজেনেশনের মধ্যে এই এতটুকু লিখে থাকলে কিন্তু হবে না। প্রি অক্সিজেনের পাশে ওই আমরা যেভাবে করে প্রি অক্সিজেন করি, 100% দিব, টাইট ফিটিং মাস্ক, তারপর হচ্ছে ব্রিথ ফর 3 to 5 মিনিট। এই কথাটা পুরোটা লিখতে হবে, যে প্রি অক্সিজেনেশন লিখে রাখলাম, বাকিটা আমি এসে লিখে দিব সেটা তো হবে না, তোমাকেই লিখতে হবে। তো প্রি অক্সিজেনেশন লিখে জাস্ট প্রি অক্সিজেনেশন পয়েন্ট গুলো পুরোটা লিখতে হবে। এরপরে দেখো, এরপরে প্রি ট্রিটমেন্ট। প্রি ট্রিটমেন্ট এখানে লেখা নাই, প্রি ট্রিটমেন্টটা লিখো। প্রি ট্রিটমেন্ট মানে কি? আমরা ওখানে তাকে ওই H2 রিসেপ্টর ব্লকার দিচ্ছি, অ্যান্টাসিড দিচ্ছি, মেটোক্লোপ্রোমাইড দিচ্ছি, প্রি ট্রিটমেন্ট। এখন যদি বইও লিখতে না পারো, যেহেতু এগুলো রেকর্ডেড থাকতেছে, পরে শুনেও লিখতে পারবা যদি আহ, লিখতে এখন ঝামেলা মনে হয়। আচ্ছা, তাহলে প্রি ট্রিটমেন্টের মধ্যে আপা শুনতেছেন? শুনতেছি, পোলা জ্বালায় কি কইতাম কও। না না, পড়া জ্বালা, অসুবিধা নেই। শুনেন, এগুলো তো যেহেতু রেকর্ড থাকবে, পরে একটু সময় করে নিয়ে আপনি হচ্ছে শুনে শুনে নিয়েন। আচ্ছা দেখেন, হুম হুম। তাহলে আমার প্রথম বলছি 1 থেকে 8 পর্যন্ত হবে আমার প্রিপারেশনের মধ্যে, এগুলো প্রিপারেশনের আন্ডারে চলে যাবে। তারপরে প্রি অক্সিজেনেশন লেখা আছে 9 নাম্বার পয়েন্ট, মানে এখানে 2 নাম্বার পয়েন্ট লিখবেন প্রি অক্সিজেনেশন। অক্সিজেনেশন লিখবেন 100% অক্সিজেন, টাইট ফিটিং মাস্ক উইথ নর্মাল টাইডাল ভলিউম, ব্রিথ ফর 3 to 5 মিনিট। মানে এটা হচ্ছে যেভাবে আমরা প্রি অক্সিজেন করি। এরপর আসবে আপনার প্রি ট্রিটমেন্ট, 7P এর 3 নাম্বার পয়েন্ট, প্রি ট্রিটমেন্ট। প্রি ট্রিটমেন্টে কি আসবে? H2 ব্লকার, মেটোক্লোপ্রোমাইড, অ্যান্টাসিড। তাহলে H2 ব্লকার যদি আপনার মানে ইয়া করতে কষ্ট, তাহলে H2 ব্লকার, মেটোক্লোপ্রোমাইড, আর হচ্ছে অ্যান্টাসিড। এরপরে হচ্ছে আপনার প্রিপারেশন, কি বলে, প্যারালাইসিস উইথ ইন্ডাকশন। এই প্যারালাইসিস উইথ ইন্ডাকশনের পয়েন্ট আসবে এই যে 10 নাম্বার পয়েন্ট থেকে। 10 নাম্বার পয়েন্ট পুরোটা এটা হচ্ছে প্যারালাইসিস উইথ ইন্ডাকশন। কি কি থাকলো এখানে, মানে ইন্ডাকশন এজেন্ট যা যা আছে এখানে সবগুলা লেখা আছে। যদি আপনার সিনারিও দেয় তাহলে আপনি সিনারিও অনুসারে লিখবেন, আর যদি সিনারিও না দেয় তাহলে আপনি সবগুলোর নাম এবং ডোজেস লিখতে হবে। না লিখলে, মানে অল্প অল্প লিখে আসবো তাহলে কিন্তু হবে না, চেষ্টা করবেন পুরোটা লিখতে। আমি গত ক্লাসেও বলছি যে যে কোনো যেমন প্রোপোফল, প্রোপোফল আপনি সবসময় পড়বেন হবে 2 থেকে 3 মিলিগ্রাম পার কেজি, আর টিপিএস হচ্ছে 4 to 5 মিলিগ্রাম পার কেজি। আর যদি পেশেন্টের ওই যে মানে পুরোটা লিখে দিয়ে আসবেন, কিন্তু যেটা রেগুলার ডোজ, ওল্ডার, ফ্রেল, হাইপোভলিমিক, এগুলোর হচ্ছে আপনার সিনারিও বেস লিখতেই হবে, নট নেসেসারি। আচ্ছা, এরপর দেখেন যে আমরা সাক্সামিথিনিয়াম যেভাবে অ্যাপ্লাই করি, এখানে সাক্সামিথিনিয়াম আমরা 1.5 মিলিগ্রাম, মানে
5 মিলিগ্রাম বা আপনি 2 মিলিগ্রাম লিখলেও কোনো ক্ষতি নাই, অনসেট লেখার দরকার নেই, জাস্ট ড্রাগের ডোজটা লিখবেন। এরপর আসেন পজিশন উইথ প্রেশার। তাহলে পজিশন উইথ প্রেশার বা শুধু পজিশন বলতে যদি চান তাহলে আমরা কি দিব, ক্রিকয়েড প্রেশার অ্যাপ্লাইড। তাহলে ক্রিকয়েড প্রেশার অ্যাপ্লাইড এর সময় একটা জিনিস আসবে 11 এবং 12 নম্বর পয়েন্ট, যে ক্রিকয়েড প্রেশার অ্যাপ্লাইড অ্যান্ড ম্যানুয়াল ভেন্টিলেশন অফ দ্য পেশেন্ট লাং ইজ ইউজুয়ালি অ্যাভয়েডেড। তাহলে আমরা ওই সময় ম্যানুয়াল ভেন্টিলেশন কিন্তু করব না, ইজ ইউজুয়ালি অ্যাভয়েডেড। অ্যাভয়েডের মধ্যে একটা গোল্লা মারেন যাতে চোখে পড়ে। আমি যেভাবে পড়ছি আমি আসলে ওভাবেই বলতেছি। আচ্ছা, প্লেসমেন্ট উইথ প্রুফ। প্লেসমেন্ট উইথ প্রুফের মধ্যে আপনার আসবে 13 আর 14 নম্বর পয়েন্ট, যে দেখেন as soon as fasciculation have stopped, laryngoscopy performed and intubate with cuffed endotracheal tube, এবং ওই যে ক্রিকয়েড প্রেশার মেনটেন করবে until the tracheal tube inflated এবং correct position confirmed। 15-16 নম্বর পয়েন্টটা কাইটা দেন, ক্রস দেন, ওই দুটো পয়েন্টের কোনো কাজ নাই। এরপর আসেন পোস্ট ইন্টুবেশন ম্যানেজমেন্ট। পোস্ট ইন্টুবেশন ম্যানেজমেন্টে আসবে 17 এবং 18 নম্বর পয়েন্ট। 17 নম্বর পয়েন্ট হচ্ছে মেইনটেনেন্স, আমরা অক্সিজেন নাইট্রাস মানে সেভো প্লাস নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট যদি লাগে সেটা দিব। আর অ্যানালজেসিয়ার জন্য আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট ফেন্টানিল বা রেমিফেন্টানিল ইনফিউশন দিব। এই আরএসআই এর মূল জিনিস হচ্ছে আমরা এখানে ফেন্টানিলটা কি নর্মাল ওটিতে আমরা ফেন্টানিলটা শুরুতে দিই, আরএসআই তে আমরা দিচ্ছি শেষে। এখানে একটা জিনিস লিখে মানে জানার জন্য আমি লিখছি, সেটা বলে যাই যে ইনটিউবেশন ধরেন ডিফিকাল্ট হচ্ছে, আপনি ফ্রিকোয়েন্ট প্রেশার ছাড়বো না, মানে কথাটা আমি এভাবে লিখছি, যদি ইনটিউবেশন ডিফিকাল্ট হয় তাহলে ফ্রিকোয়েন্ট প্রেশার ছাড়বো না, সাথে জেন্টাল ফেস মাস্ক ভেন্টিলেশন করব। মানে আমি ইনটিউবেশন পারতেছি না একদম প্রথমেই যে আমার ইনটিউবেশন হয়ে যাবে সেটা তো আর ডিফাইন না, দ্যাটস ওয়াই আমি এখানে ইনটিউবেশন সময় আমি ফ্রিকোয়েন্ট প্রেশারটা কিন্তু ছাড়তেছি না। এটা জাস্ট জানার জন্য। এখন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক, এটা আসলে নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট হিসেবে কোনটা ভালো হবে এটা একটু পয়েন্টগুলো লেখা আছে গেল। এখানে একটা মর্গানের একটা কোয়েশ্চেন আছে 290 নাম্বার পেজে, এই কোয়েশ্চেনটা একটু দেখে নেবেন। বিভিন্ন সময় আমি কোয়েশ্চেনের কথাগুলো বলি যে এই কোয়েশ্চেন এখানে লেখা আছে, মানে মর্গানের কোয়েশ্চেন পড়লে যেটা হয়, মর্গান তো সরাসরি কোনো উত্তর দেয় না, সে হচ্ছে ঘুরায় পেঁচায় উত্তর দেয়। আমি কি কোয়েশ্চেনটা বলবো এখন আপনাদেরকে, না আপনারা দেখে নিবেন? আপু শুধু পেজ নাম্বার বলে দেন। 290 কোশ্চেনটা একবার বল। বলবো, দাঁড়ান আমার মর্গান বাই করতে হবে। আচ্ছা তাহলে পরে বলো সব। দাঁড়ান বাইর করি। যে 290 নাম্বার পেজে এটা হচ্ছে আপনার অ্যাসপিরেশন নিউমোনিয়া নিয়ে একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা বলতেছে যে 58-year-old পেশেন্ট স্কেডিউল ফর ইলেকটিভ ল্যাব কল। পেশেন্টের হিস্ট্রি হচ্ছে পারসিস্টেন্ট প্রবলেম উইথ হার্টবার্ন অ্যান্ড হার্টবার্ন। পেশেন্ট হ্যাজ বিন টোল্ড টু যে তার এগুলো হচ্ছে হায়াটাল হার্নিয়া। এখন এই হায়াটাল হার্নিয়া নিয়ে কিছু কোয়েশ্চেন আছে, তার মধ্যে যেটা আমাদের সাথে রিলেটেড সেটা হচ্ছে মানে হুইচ পেশেন্ট আর প্রিডিসপোজ টু অ্যাসপিরেশন, কাদের কাদের অ্যাসপিরেশন হতে পারে, এগুলো একটা রিডিং, মানে এখান থেকে যেটা হবে আপনি রিডিং দিবেন। আর এই কোয়েশ্চেনে একটা জিনিস আছে যে হাউ ডাজ আর র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন, শেষ হয়ে যেতেছে টাইম। আচ্ছা আমার শেষ হইলে আবার ঢুকবো, একই লিঙ্কে জয়েন করবেন। এখানে কোয়েশ্চেনের মধ্যে আপনাদের পরেরটা লাগবে, হাউ ডাজ র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন ডিফার ফ্রম রুটিন ইন্ডাকশন। হ্যাঁ, যে কিভাবে আমার ডিফারেন্স হচ্ছে এই কোয়েশ্চেন একটু এখানে আলাপ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এই মানে এই স্টেমটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন, মানে কোয়েশ্চেনটা পড়তে হবে। আচ্ছা এরপরে আসেন, এরপরে যে কোয়েশ্চেন গুলো আছে ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ কি, এগুলো আসলে একবার রিডিং দিবেন। হ্যাঁ, আর ফেলড ইনটিউবেশন ডিউরিং আরএসআই, ফেলড ইনটিউবেশন যদি থাকে এখানে হচ্ছে ওই এটা আসলে যে কোনো ফেলড ইনটিউবেশন যেভাবে হয় শুধু আরএসআই তে না, নর্মাল যেটা হচ্ছে
আনঅ্যান্টিসিপেটেড ডিফিকাল্ট ইন্টিউবেশন, সেটা যেটা ডাস ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে যাবে। আচ্ছা, এরপরে আপনারা পেজ উল্টান উল্টান, এই যেখানে টিবা নিয়ে কিছু কথা লেখা আছে, দরকার নাই। আচ্ছা, এরপর আসেন গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি, এটাতে আসেন। টিসিআই লাগবে না, গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি। এখানে একটু বুঝার জিনিস আছে। গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে আমার যতটুকু দরকার আমি পেশেন্টকে ততটুকু দিব। সবাইকে আমি ওটি শুরুতে 300 ml ফ্লুইড দিব না। এটা হচ্ছে আমার আহ এটাই হচ্ছে আমার গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপির মূল জিনিস। এখন তাহলে এখানে বলতেছে কি, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালাইজড ফ্লুইড থেরাপি দ্যাট অ্যাডাপ্ট চেঞ্জিং পেশেন্ট নিডস ডিউরিং পেরিঅপারেটিভ পিরিয়ড। গোলটা কি? গোলটা হচ্ছে ম্যাক্সিমাইজ টিস্যু অক্সিজেন ডেলিভারি এবং মিনিমাল কার্ডিয়াক অক্সিজেন কনজাম্পশন। মানে সোজা কথায় যে আমি একটা পেশেন্টকে আমি বেশি কিছু দিব না, এবং তাহলে এটা প্রতিটা পেশেন্টের জন্য আলাদা আলাদা হবে। এখন গোল ডিরেক্টেড ফ্লুইড থেরাপির মধ্যে মূলত যে জিনিসটা আসে সেটা হচ্ছে আপনি কি কি মেজার, মানে কিভাবে এটা মাপতে পারেন। এখানে দেখেন অনেকগুলো 3টে জিনিস লেখা আছে, যে পালস কন্ট্রোল, ওয়েভফর্ম অ্যানালাইসিস। এটা হচ্ছে ওই যে আমাদের ইন্ট্রা আর্টারিয়াল লাইন করি না, ওটা হচ্ছে ইন্ট্রা আর্টারিয়াল লাইন, এটাকে বলে পালস কন্ট্রোল ওয়েভফর্ম অ্যানালাইসিস। ট্রান্স ইসোফেজিয়াল ইকো, ইসোফেজিয়াল ডপলার, এটা হচ্ছে সিভিপি, এটা লিখে নেন সিভিপি। আমরা আমাদের সেন্ট্রাল ভেনের যে প্রেসার দেখি, ওটা দিয়েও কিন্তু অ্যানালাইসিস করা যায়। আচ্ছা, এখন আপনি এখানে দেখেন একটা চার্ট আছে, এই জিনিসটা একটু বুঝেন। সেটা হচ্ছে প্রথমে আপনি বুঝবেন কিভাবে আমরা তাকে কতটুকু দিব বা পেশেন্টের ডেফিসিট আছে কিনা। প্রথমে তার স্ট্রোক ভলিউম মাপলেন। এই স্ট্রোক ভলিউম মাপার জন্যই আপনার ট্রান্সইসোফেজিয়াল ইকো অথবা ইসোফেজিয়াল ডপলার্স, হ্যাঁ, এগুলো এগুলো আসলে সরাসরি মাপতে পারে। যাই হোক, তাহলে স্ট্রোক ভলিউম মাপলেন, মাপার পরে তাকে আপনি 250 ml ফ্লুইড রানিং, মানে রানিং দিলেন, বা 2 থেকে 3 মিনিটের মধ্যে দিলেন। 2 থেকে 3 মিনিট দেওয়ার পরে ধরেন পেশেন্টের কি স্ট্রোক ভলিউমটা কি বাড়ছে কিনা বা কম, মানে এটা কি 10% বাড়ছে নাকি তারও বেশি বাড়ছে। যদি বলি হ্যাঁ বাড়ছে, তার মানে কি? মানে আপনি চিন্তা করেন একটা গাছটাকে আপনি পানি দিচ্ছেন, পানি দেওয়ার মধ্যে সে সঙ্গে সঙ্গে শুষে ফেলছে। হ্যাঁ, শুষে ফেলছে মানে পানি টেনে ফেলছে পুরোপুরি। তাহলে তার মানে কি? তার ডেফিসিট আছে পানির, তাকে আপনি আবার পানি দিলেন। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে তার স্ট্রোক ভলিউম বাড়ছে কিনা। যদি দেখেন বাড়ছে, তাহলে আপনি তাকে আবার ফ্লুইড দিবেন, 2 থেকে 3 মিনিট সময় ধরে 250 ml ফ্লুইড দিলেন। এরপর এরপর আবার নোটিস করবেন, এরকম 15 মিনিট পর পর আপনি হচ্ছেন স্ট্রোক ভলিউম বাড়ছে কিনা দেখবেন। দেখলেন যে না, এরপর সেকেন্ড টাইম আমি পানি তাকে ফ্লুইড দেওয়ার পরে তার স্ট্রোক ভলিউম বাড়ে নাই। আচ্ছা, যদি না বেড়ে থাকে তাহলে তার এখন হচ্ছে আর ফ্লুইড লাগতেছে না। অথবা বার্সের সঙ্গে আরেকটা এসে যে তার, বুঝতে পারছেন জিনিসটা? জি আপু। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমি স্ট্রোক ভলিউম মাপলাম, মাপার পর আমি তাকে ফ্লুইড দিলাম, ফ্লুইড দিয়ে তার স্ট্রোক ভলিউম বাড়ছে কিনা। যদি বলতেছি যে হ্যাঁ বাড়ছে, তাহলে যদি বাড়ে তখন আমি তাকে আবার হচ্ছে ফ্লুইড দিব। ফ্লুইড দিয়ে দেখবো এবার তার কি বলে, আবার স্ট্রোক ভলিউম মাপবো 15 মিনিটের মধ্যে, যে এরপরে দেখবো তার কি স্ট্রোক ভলিউম বাড়ছে না বাড়ে নাই, তাহলে তার ওটা হচ্ছে অ্যাডিকুয়েট আছে। আর অনেক সময় বলতেছি যে স্ট্রোক ভলিউম কমে গেছে কিনা। যখন স্ট্রোক ভলিউম কমে যায় তখন কিন্তু মানে আমরা তার মনিটর করব, কি বলে এটা, স্ট্রোক ভলিউমটা মনিটর করব, কিন্তু এখানে তো মনিটর করব যে এটা আগের মতো আছে কিনা। তার মেইন জিনিস হচ্ছে আমার প্রথমে স্ট্রোক ভলিউম দেখে নিব, দেখে পানি দিব, ফ্লুইড দিব, ফ্লুইড দেওয়ার পরবর্তী 15 মিনিটে আমি আবার স্ট্রোক ভলিউমটা মাপবো। এটাই হচ্ছে আমার মানে মূল জিনিস। তার মানে যে যে পেশেন্টকে আমি ফ্লুইড দিচ্ছি রেসপন্স সে ভালো করতেছে, তার মানে সে পেশেন্টটা কি ছিল, হাইপোভলিমিক। আপু বলুন। বোঝা গেছে? জি আপু। আচ্ছা, এরপর দেখো, তো এখানে নিচে কমপ্লিকেশন অফ হাইপারভলিমিয়া হাইপোভলিমিয়া, এগুলো পড়ার দরকার নেই, এগুলো লাগে না।
গোল্ড ডিটেক্টর ফ্লুইড থেরাপির অ্যাডভান্টেজ পড়তে পারো এবং লিমিটেশনস পড়তে পারো। এটা পড়া উচিত, কারণ গোল্ড ডিটেক্টর ফ্লুইড থেরাপি যদি শর্ট নোট আকারে দিয়ে দেয় অবাক হওয়ার কিছু থাকবে না। মানে শুরু মানে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আমার পেশেন্টকে আমি এখানে আহ কি বলে পানি কম দিচ্ছি, তাহলে তার ওই যে পয়েন্ট যেসব লেখা আছে যাতে তার পন বি কম হবে, তার রিকভারি ভালো হবে, তার আইসিইউ তে থাকা কম লাগবে, হসপিটাল থাকা কম লাগবে। আর লিমিটেশনস মানে কি? লিমিটেশনস হচ্ছে যে এটা কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো না, কোন কোন ক্ষেত্রে, এগুলো হচ্ছে তার লিমিটেশন। ওকে, এই বাকি এখানে আর মানে ডেফিনেশন করবো কি কি জিনিসপত্র লাগে। এটা যে আসলে আমি কি বুঝি, এটা কখনো ভাবে বুঝি কি বুঝি সেটা জানতে চায় না। মানে যদি রেসপন্স ভালো হয় তার মানে হচ্ছে সে পেশেন্ট হাইপোভলিমিক, এতটুকু মাথায় রাখলেই হবে। আর অ্যাডভান্টেজ লিমিটেশন। এরপর আসো ডে সার্জারি। ডে সার্জারি খুবই একটা পপুলার কোয়েশ্চেন। ডে সার্জারি থেকে হচ্ছে কোয়েশ্চেন আসে। ডে সার্জারির মধ্যে যে জিনিসটা কি, ডেফিনেশনটা কি, যে সেম ডেতে পেশেন্টের অ্যাডমিশন হবে, সেম ডেতে ডিসচার্জ হবে, সেটা হচ্ছে ডে সার্জারি। যেমন আমাদের আইয়ের ওটি গুলা ডে সার্জারি, সেম ডে ওটি অ্যাডমিশন, সেম ডে। আর একটা হচ্ছে ডিসচার্জ। এখন এটা সুবিধা কি? সুবিধা, পেশেন্টের সুবিধা কি, হেলথ কেয়ারের সুবিধা কি, সুবিধাগুলো পড়তে হবে। আচ্ছা, প্রিন্সিপাল অফ ডে সার্জারি মানে এক কি বলবো, প্রিন্সিপাল হচ্ছে, আচ্ছা সানজিদা না দেখে বলতো প্রিন্সিপাল অফ ডে সার্জারি তুই কি মনে করিস? আপু প্রি মেডিকেশন একটা, পেশেন্ট প্রিপারেশন, হ্যাঁ, মাল্টিমডাল অ্যানালজেসিয়া, আর্লি অ্যাম্বুলেশন এন্ড ডিসচার্জ। মানে মূল জিনিসটা হচ্ছে পেশেন্টকে আমি ডিসচার্জ আগে থেকে করবো। প্রিপেয়ার করব, অপটিমাইজ করব। হ্যাঁ, হ্যাঁ। মানে তাকে তো আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, মানে আগে থেকে প্রিপেয়ার করা, অপটিমাইজ করার কথাটা আসলে আমরা এভাবে না বলে আমরা বরং কারণ হচ্ছে পেশেন্ট আমার কাছে আসতেছে সেই দিক। আইএস আইয়ের পেশেন্ট গুলা কিন্তু তোর কাছে আহ, উম, আহ, ওই দিনই আসে, আগের দিন কিন্তু তারা ভর্তি হয় না। আগের দিন ভর্তি না হলে তারা কাকু করবে কেমনে, চেক আপ করবে কেমনে? মেইনলি হচ্ছে এখানে আমাদের সার্জারির মূল জিনিস হচ্ছে আমরা সেম ডেতে যেহেতু ডিসচার্জ করি, পেশেন্টের হচ্ছে ভালো হয়, রিকভারিটা খুব ভালো হয়, রিকভারি ভালো হচ্ছে, তাই না? আর পেশেন্টকে আমরা সরাসরি হাঁটাই দিতেছি, চলতে ফিরতে পারতেছে। এখন ওইগুলো হচ্ছে ভুমস, ওগুলো লাগবো না। সার্জারি ডেফিনেশন করবা, অ্যাডভান্টেজ করবা, শেষ। এরপর দেখো পেশেন্ট সুইটেবিলিটি ফর দ্য ডে সার্জারি, এইটা লাগে। তাহলে পেশেন্ট সুটেবিলিটি ফর দ্য ডে সার্জারি কি আছে? এখানে তিনটা ফ্যাক্টর আছে, সোশ্যাল ফ্যাক্টর, মেডিকেল ফ্যাক্টর আর প্ল্যান্ড সার্জিক্যাল প্রসিডিওর। সোশ্যাল ফ্যাক্টরে 5টা পয়েন্ট, মেডিকেল ফ্যাক্টরে 10টা পয়েন্ট, আর প্ল্যান্ড সার্জিক্যাল প্রসিডিওরে 8টা পয়েন্ট। লিখে রাখো পাশে, 5, 10, 8। অথবা এটাকে আমরা বলতে পারি ইনক্লুশন ক্রাইটেরিয়া। হোয়াট আর দ্য ইনক্লুশন ক্রাইটেরিয়া অফ দ্য ডে সার্জারি, কাদেরকে আমি ইনক্লুশন করব। ঠিক আছে, এখন দেখো সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে কি কি আছে। জাস্ট এগুলো হচ্ছে রিডিং দিয়ে যাবা, মানে এগুলো পড়তে হবে, রিডিং দিয়ে যাবা না, মানে একটু করতে হবে যে পেশেন্টের আচ্ছা একবার জাস্ট দ্রুত বলে যায়, সেটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে কি, সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে হচ্ছে পেশেন্ট বাসায় তার একটা যত্ন নেওয়ার লোক আছে, তার বাসাটা হসপিটালের কাছাকাছি